একটা রাজনৈতিক দলের তার আত্মপ্রকাশের পর থেকে সারা দেশে পরিচিতি পেয়ে যাওয়াটা কিন্তু কম কোনো কথা না। নুরুল হক নুরও কিন্তু আন্দোলন থেকে উঠে আসা ভাইরাল নেতা ছিলেন, বহুত মার খেয়েছেন, সমালোচিত হয়েছেন, কিন্তু তারপরেও এতদিন হয়ে গেল কিন্তু তার দল গণ অধিকার পরিষদের কথা আমজনতা লেভেলের মানুষ ওইভাবে কিন্তু জানে না। এছাড়াও আরো অনেক রাজনৈতিক দল বাংলাদেশে আছে যাদের নেতারা শুধু টকশুই করে বেড়ান, তাদের দলের নামও জনগণ জানে না। সেই জায়গায় জনগণ নতুন দল এনসিপির পুরো নাম না জানলেও এইটা তারা সবাই জানে যে ছাত্ররা একটা দল বানাইছে, শুধু এইটুকু জেনেই তারা ক্ষান্ত থাকেনি, এই দল সম্পর্কে তারা বিস্তারিত জানতে এবং তাদের ভীষণ বুঝতেও ব্যাপক আগ্রহী। কিন্তু এই চমৎকার ব্যাপারটাকে কি এনসিপি কাজে লাগাতে পেরেছে? আমার দৃষ্টিতে এখন পর্যন্ত তা কাজে লাগাতে পারেনি, বরং এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যাতে মনে হচ্ছে এনসিপি অদূর ভবিষ্যতে একটা হাসি তামাশার পাত্রে পরিণত হতে পারে। কেন এমনটা মনে হচ্ছে তা আপনাদেরও জানা দরকার। দেখেন, বাংলাদেশের রাজনীতিতে এলাকা ভিত্তিক ব্যক্তি পরিচিতির চাইতেও বেশি গুরুত্বপূর্ণ দলের ব্যানারে কোনো কাল্ট ফিগার বা দলীয় কোনো কাল্ট আদর্শ। সহজভাবে বলছি, মনে করেন আপনি কোনো এলাকায় এমপি নির্বাচনে অংশ নিলেন, এক্ষেত্রে ওই এলাকায় ব্যক্তি হিসেবে আপনার পরিচিতি যতটা গুরুত্বপূর্ণ তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ আপনি কোন দলের ব্যানারে নির্বাচন করতেছেন, সেই দলের মূল নেতা কতটা জনপ্রিয়, ওই দলের মূল আদর্শ কি এবং ওই দলের পরিচিতি আসলে কতটা। এইসব দেখেন, ইউরোপ আমেরিকায় দল কে প্রতিষ্ঠা করে গেছে কিংবা সেই দলের কোনো মহান নেতা কিভাবে কি করেছে সেসব নিয়ে বর্তমান নেতারা ততটা মাতামাতি করে না। তারা এক একটা নির্বাচনকে সামনে রেখে ইশতেহার নিয়ে আসে, সেসব দেখে জনগণ ভোট দেয়। জনগণ তার নিজ এলাকার প্রার্থীর আদর্শ এবং কথাবার্তা শুনেও কিন্তু ভোট দেয়, কারণ ওই সমস্ত দেশে দল হিসেবে ক্ষমতায় না যেতে পারলেও একজন স্বতন্ত্র এমপি তার দায়িত্বের জায়গা থেকে জনগণের জন্য অনেক কিছুই করতে পারেন। কিন্তু বাংলাদেশের মানুষ বিশ্বাস করে দল হিসেবে ক্ষমতায় না থাকলে একজন সাধারণ এমপি আসলে কিছুই করতে পারবে না, এখানে দলই সবকিছু। তাই রাজনৈতিক দলগুলো ওইভাবেই আচরণ করে এবং প্রচারণা চালায়। ব্যক্তিকেন্দ্রিক প্রচারণার পরিবর্তে দলের কাল্ট ফিগার বা কাল্ট আদর্শকে প্রচার করে বেশি করে। বাংলাদেশের নির্বাচনকে সামনে রেখে বিএনপি শহীদ জিয়ার স্বপ্নের কথা বলে, খালেদা জিয়ার ত্যাগের কথা বলে, তারেক রহমানের তারুণ্যের কথা বলে। মানে তারা এমন কিছু ফিগার দেখাতে চায় যা এই দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য জরুরি। আওয়ামী লীগ তার রাজনীতির সময় শেখ মুজিবের স্বপ্নের কথা এবং শেখ হাসিনার নেতৃত্বের কথা বলে কাজ করত। জাতীয় পার্টির বেলায় হোসেন মোহাম্মদ এরশাদ ওইরকমই একটা নাম, কিন্তু জামাত ইসলামে এইরকম একক কোনো ফিগারও নাই। তারা এখন পর্যন্ত কিন্তু ক্ষমতার রাজনীতিতে সফল হইতে পারে নাই। তার মানে বাংলাদেশে ভোটের রাজনীতির একটা প্যাটার্ন হচ্ছে, এখানে কোনো দলকে ভালো করতে হলে সেই দল একজন এমন নেতা থাকা লাগে যাকে গণমানুষের নেতা হিসেবে বাংলাদেশে মার্কেটিং করা যাবে। আমি বলছি না এইটা খুব ভালো কোনো সিস্টেম, এইটা আসলেই কোনো ভালো সংস্কৃতি না, কিন্তু বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতিতে ক্ষমতার রাজনীতিতে ভালো করতে হলে এই পথে যাওয়া ছাড়া খুব একটা উপায় কিন্তু নাই। কিন্তু নতুন দল এনসিপি তাদের আদর্শই সেট করেছে যে এই দল একক কোনো ব্যক্তি কেন্দ্রিক হবে না কিংবা একক কোনো পরিবার কেন্দ্রিক হবে না। খুব ভালো কথা, শুনতে খুবই ভালো লাগলো। কিন্তু এই এনসিপি যে সকলের দল, সেই সকল নেতা মিলে জনগণকে সম্পৃক্ত করতে জাতীয় পর্যায়ের জনসংযোগগুলা কোথায়? দলের কেন্দ্রীয় নেতাদের বিভাগীয় বা জেলা পর্যায়ের সমাবেশ কই? নাই। যেটুকু জনসংযোগ হচ্ছে তা এলাকা কেন্দ্রিক এবং এলাকা ভিত্তিক একক নেতা কেন্দ্রিক হচ্ছে। দলের আহ্বায়ক নাহিদ ইসলাম এখনো ঢাকার বাইরে কোনো সমাবেশে যানই নাই। দেখেন, তারেক জিয়া একটা আসন থেকে নির্বাচন করবেন, কিন্তু তাকে চেনে সারা দেশের মানুষ। দেশে থাকতে তিনি সারা দেশেই নানান সময় ঘোরাফেরা করেছেন। এখনো তারেক জিয়া যেই স্বপ্নের কথা বলতেছে সেইটা সারা দেশের স্বপ্নের কথা হিসেবে প্রচার করা হচ্ছে। সকল নেতারা সেইটা মেনেই প্রচারণা করছে। ঠিক আছে, বিএনপির তারেক জিয়ার মতো এনসিপি নাহিদ কেন্দ্রিক দল হবে না, কিন্তু কেন্দ্রীয় সবাই মিলে সারা দেশে তো ঘোরাফেরা করা যেত, জনসংযোগ করা যেত, যাতে মানুষ সবাইকে কাছ থেকে দেখে দলের ব্যাপারে সিদ্ধান্ত নিতে পারে। সেইটাও তো হয় নাই। শুধু ফেসবুক গরম করলে তো আর বাংলাদেশের ভোটের রাজনীতি হবে না। বাংলাদেশের ভোটের রাজনীতি অন্য দেশের চাইতে অনেক আলাদা। দল হিসেবে মানুষের মনোজগতে প্রবেশ করতে না পারলে ভোট পাওয়াটা মুশকিল হবে। দলের ব্যানারে জনগণের সাথে মিশে যেতে না পারলে ভোট পাওয়া সম্ভবই হবে না। দেখেন, আগেই বলেছি এনসিপির একটা বড় প্লাস পয়েন্ট হচ্ছে সারা দেশের মানুষ এই দল গঠনের আগে থেকেই জানতো যে নতুন একটা দল আসতেছে। দলের আত্মপ্রকাশের পরেও সারা দেশের মানুষ দ্রুত সময়ের মধ্যে তাদের নাম জেনে গেছে। এইটা একটা দলের জন্য ব্যাপক প্লাস পয়েন্ট, কিন্তু এইটা পরবর্তীতে ঠিকঠাক কাজে লাগানো গেল না বলে মনে হচ্ছে। এত বড় সুযোগ থাকা সত্ত্বেও এনসিপি এখনো জনবিচ্ছিন্ন থেকে যাচ্ছে। কেন? আমার দৃষ্টিতে কয়েকটা অবজারভেশন আছে, আমি শেয়ার করছি। প্রথমত, ছাত্র নেতাদের মধ্যে যারা মিডিয়ার মাধ্যমে সারা দেশে কিছুটা পরিচিত, তাদের সংখ্যা কিন্তু খুব বেশি না এবং তারা জাস্ট কয়েকটা অঞ্চলের প্রতিনিধি।
300 আসনে নির্বাচন করতে হলে 300 আসনেই কিন্তু সমর্থক শ্রেণী গড়ে তুলতে হবে, কিন্তু আসন ভিত্তিক চিন্তা করলে খুব অল্প কয়েকটা আসনেই শুধু এনসিপির কিছু সম্ভাবনাময় নেতা এবং সমর্থক আছে। প্রশ্ন হচ্ছে নতুন এলাকায় কিভাবে সমর্থক শ্রেণী গড়ে তোলা যায়। যেহেতু এনসিপির নাম সবাই জানতো, তাই এইটা এনসিপির জন্য অনেকটাই সহজ ছিল। মনে করেন আপনার নির্বাচনী এলাকা যেখানে আপাত দৃষ্টিতে এনসিপির কোনো নেতাকর্মীকে চোখে পড়েনি, কিন্তু আপনার এলাকার মানুষও কিন্তু সার্জিস, হাসনাত কিংবা নাহিদদেরকে চেনে। যদি আপনার এলাকায় একটা জনসভা আয়োজন করতো এনসিপি এবং সেখানে কেন্দ্রীয়ভাবে পরিচিত সার্জিস, নাহিদ, হাসনাতরা আসতো, তবে তাদেরকে দেখার জন্য হলেও কিন্তু বহু মানুষ সেখানে জমায়েত হতো, তাদের কথা শুনতো এবং এই এলাকায় একটা সমর্থক গোষ্ঠী দাঁড়িয়ে যেত। তারা তাদের এলাকা থেকেই নেতাও বের করে ফেলতো। এই কাজটা কিন্তু দল গঠনের আগে সীমিত পরিসরে তারা কিছু এলাকায় করেছিল, সেখানে জনসমাগম হয়েছিল, এটা আমরা দেখেছি। কিন্তু এই একই কাজ দলের ব্যানারে এখন হচ্ছে না, এটাই বড় সমস্যা। কিন্তু এইটাই হচ্ছে জনসমর্থন আদায় করার একটা পরীক্ষিত প্রসেস। এই পথে এনসিপি হাঁটেনি, এখনো হাঁটবে কিনা এইটা নিয়েও কিন্তু নিশ্চিত না। এনসিপি কিছু নেতা যার যার এলাকায় জনসংযোগ করতেছে, কিন্তু হ্যাভিওয়েট নেতাই তো হাতে গোনা কয়েকজন। যার যার এলাকায় একা একা জনসংযোগ করলে হয়তো হাতে গোনা কয়েকটা আসনে সংসদে যাওয়া যাবে, কিন্তু ক্ষমতায় যাওয়া তো দূরের কথা, বিরোধী দল হওয়ার মতো অবস্থাও থাকবে না। কিন্তু একটা রাজনৈতিক দলের প্রধান উদ্দেশ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া। শুধু কয়েকজন মানুষের সংসদে যাওয়াটা টার্গেট না, দল হিসেবে ক্ষমতায় যাওয়ার টার্গেট নিয়ে আগালে কিছু মানুষ সংসদে অটোমেটিক্যালি যাবে। কিন্তু এই মুহূর্তে এনসিপির আচরণ অনেকটা এইরকম যে দলের যা হওয়ার হোক, ব্যক্তি হিসেবে আমি নিজে ক্ষমতা যেতে পারলেই এনাফ। এইটা আমার দৃষ্টিতে একটা বড় সমস্যা। দ্বিতীয়ত, ছাত্র নেতাদের মধ্যে চরম রেষারেষি এবং অনৈক্যের ব্যাপারটা একটু একটু করে বের হয়ে আসতে শুরু করেছে। মূলত জুলাই আন্দোলনে সবাই সমানভাবে অবদান রেখেছিল, কারো অবদান কারোর সাথে তুলনা করার মতো কিন্তু না। কিন্তু যখন একটা রাজনৈতিক দলের কথা কল্পনা করা হবে, তখন এখানে কর্তৃত্ব কম বেশির ব্যাপার কিন্তু আছে। আর এখানেই তরুণ নেতারা খাপ খাওয়াতে পারছে না, যার যার মতো করে মুভ করার একটা প্রবণতা লক্ষ্য করা যাচ্ছে। মানে কেউ কাউকে মানছে না টাইপ আর কি। এসব নেতাদের মধ্য থেকে একটা অংশ কিন্তু আরেকটা দল খুলে ফেলেছে এবং শোনা যাচ্ছে যে বিদ্যমান দল থেকে আরেকটা পক্ষ বেরিয়ে নতুন আরেকটা দল তারা খুলবে। এই যদি হয় অবস্থা, তাহলে ভোটের রাজনীতির কি হবে? জনগণ কোন পক্ষটাকে ভরসা করবে? এবং তৃতীয় অবজারভেশনটা হচ্ছে, এখনো সারা দেশের আমজনতা একটা বিষয় নিয়ে কনফিউজ। তারা ভাবতেছে ছাত্রদের দল থেকে যারা নির্বাচনে দাঁড়াবে তারা সবাই কি ছাত্রই হবে? যদি তাই হয়, তবে বিভিন্ন এলাকার গণ্যমান্য এবং গ্রহণযোগ্য মানুষজন কিন্তু এই দলে যোগ দেবে না। এনসিপির উচিত এইটা নিয়ে খোলামেলা আলোচনা করা এবং জনগণকে এইটা বোঝানো যে আসলে কারা এনসিপির পক্ষে নির্বাচন করবে। আমার দৃষ্টিতে বিভিন্ন এলাকায় গ্রহণযোগ্য সিনিয়র মানুষদেরকে দলে টেনে তাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার প্রক্রিয়াটা শুরু করা উচিত, না হলে দল কিন্তু জনবিচ্ছিন্নই থেকে যাবে। তো উপরের এই বেশ কয়েকটা কাজ এনসিপির মধ্যে দৃশ্যমান না হওয়া, দলের ঐক্য প্রদর্শিত না হওয়া, দল হিসেবে গণমানুষের দোরগোড়ায় না পৌঁছানো ইত্যাদি কারণে আমার কাছে মনে হচ্ছে যে এনসিপি বেশ ব্যাকফুটে আছে। এখন বলতে পারেন দল তো নতুন, হ্যাঁ নতুন, কিন্তু জনগণ কখনো এইটা ভাববে না যে যেহেতু নতুন দল, যাই ভোটটা তাদেরকে দিয়ে আসে। এবং ক্ষমতার বলয় থেকে একবার দূরে সরে গেলে যারাই ক্ষমতায় আসবে তারাই এই দলটাকে কিন্তু নিশ্চিহ্ন করে দিতে উঠে পড়ে লাগবে। সো এইটা মাথায় রাখতে হবে।